দোস্ত, একটা মেয়ে কঠোর পরিশ্রম করে সরকারি শিক্ষক হয়ে ওঠে আর তার বিয়ে হয় একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে। বিয়ের পর ছেলেটা পিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন উচ্চপদস্থ অফিসার বনে যায়। অফিসার হওয়ার পর সে তার স্ত্রীকে বলে, তুমি এখন তোমার সরকারি শিক্ষকের চাকরি ছেড়ে দাও, ঘরে থেকে আমার সেবা করো, এখন আমাদের টাকার অভাব নেই। কিন্তু মেয়েটি এতে রাজি হয় না, আর দুজনের মধ্যে ঝগড়া বেড়ে চলে। শেষমেশ মেয়েটি বাধ্য হয়ে তার সরকারি চাকরি ছেড়ে দেয় এবং ঘরে থাকতে শুরু করে। কিন্তু তাদের জীবনে একটা তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে, যার ফলে তাদের সুখের সংসার ধ্বংস হয়ে যায়। তাদের সমস্ত সম্পদ, বাংলো, গাড়ি সবকিছু অর্থহীন হয়ে পড়ে। এই গল্পটা একটা পরিবারের জীবনের সাথে জড়িত, যা শুনে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। কিন্তু দোস্ত, গল্পে আরও এগোনোর আগে তোমাদের কাছে আমার সেই চিরকালীন অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়িয়ে দাও। এই গল্পটা রামপুরের বাসিন্দা একটা মেয়ে, যার নাম প্রিয়াঙ্কা ছিল। ঘরে মা বাবার সাথে একটা ছোট ভাইও থাকত। প্রিয়াঙ্কার বাবা একজন সরকারি শিক্ষক ছিলেন, তাই তিনি তার মেয়েকে উচ্চমানের শিক্ষা দিতেন। ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করার পর প্রিয়াঙ্কা স্নাতক পড়াশোনা করে এবং স্নাতক সম্পূর্ণ করার পর তার বাবা প্রিয়াঙ্কার বিএডে ভর্তি করিয়ে দেন এবং পরবর্তীতে সরকারি শিক্ষক হওয়ার প্রস্তুতির জন্য কোচিং সেন্টারেও পাঠাতে শুরু করেন। প্রিয়াঙ্কা অত্যন্ত একাগ্রতা এবং পরিশ্রমের সাথে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল এবং একদিন তার পরিশ্রম এবং ঈশ্বরের কৃপায় সে সরকারি শিক্ষক হয়ে ওঠে। প্রিয়াঙ্কা যখন সরকারি শিক্ষক হয়ে যায়, তখন তার বাবা অত্যন্ত আনন্দিত হন যে তাদের মেয়ে নিজের এবং আমার স্বপ্নকে অবশেষে পূরণ করে দেখিয়েছে। এখন তিনি ভাবেন যে তাদের মেয়ের জীবন স্থিতিশীল হয়ে গেছে, কেননা এখন প্রিয়াঙ্কার বিয়ে করে দেওয়া যায়। তাই কয়েকজন আত্মীয়ার মাধ্যমে জানা যায় যে রামপুরেরই একজন ছেলে আছে যার নাম অর্জুন, এবং সেও একটা প্রাইমারি স্কুলে শিক্ষক ছিল। আত্মীয়রা প্রিয়াঙ্কার বাবাকে বলেন যে ছেলেটিও সরকারি শিক্ষক, দুজনের জুটি দারুণ হবে। এখন প্রিয়াঙ্কার বাবা অর্জুনের বাড়িতে যান। অর্জুন তাদের খুব পছন্দ হয়। তিনি অর্জুনের মা বাবার সাথে কথাবার্তা বলে বিয়ের প্রস্তাব এগিয়ে নেন। এখন অর্জুনের মা বাবাও প্রিয়াঙ্কাকে দেখতে বাড়িতে আসেন, তাই প্রিয়াঙ্কাকে এক নজরে দেখতেই পছন্দ করে নেন এবং বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কয়েক মাস পর দুজনের বিয়ে ব্যাপক ধুমধামের সাথে সম্পন্ন করা হয়। প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়িতে পৌঁছায়। দুজনে স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দরভাবে কাটাচ্ছিল। অর্জুন প্রাইমারি স্কুলে পড়ানোর পাশাপাশি পিসিএস পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিল। বিয়ের প্রায় ৬ মাস পর সে পিসিএস পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয়ে যায়। এখন সরকারি শিক্ষক থেকে একজন পিসিএস অফিসার হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে একটা বড় ৪ চাকার গাড়ি এবং একজন সরকারি ড্রাইভারও প্রদান করা হয়, টাকাও। সে এখন প্রচুর উপার্জন করতে শুরু করেছিল। টাকার এখন কোনো অভাব ছিল না। তাই একদিন অর্জুন ভাবে যে টাকা তো আমি প্রচুর কামাচ্ছি, কিন্তু আমার পরিবারকে সময় দিতে পারছি না। কারণ প্রিয়াঙ্কাও ভোরবেলায় তার স্কুলে পড়াতে চলে যেত এবং অর্জুন তার দায়িত্ব পালনে বেরিয়ে পড়ত। দুজনেই তাদের নিজ নিজ জীবনে অত্যন্ত ব্যস্ত ছিল এবং একে অপরকে খুব কমই সময় দিতে পারত। তাই একদিন হঠাৎ অর্জুন প্রিয়াঙ্কাকে বলে যে, প্রিয়াঙ্কা, তুমি এখন এই তোমার চাকরি ছেড়ে দাও এবং ঘরেই থাকো, কারণ তুমি চাকরি করে কেবল টাকাই কামাচ্ছ এবং এখন আমার কাছে টাকা প্রচুর আছে। তোমাকে এখন চাকরি করার প্রয়োজন নেই, কেবল ঘরে থেকে আমার সেবা করো। প্রিয়াঙ্কা এই কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায়। সে বলে যে, আমি এই চাকরি আমার পরিশ্রম থেকে অর্জন করেছি এবং কেবল টাকার জন্য আমি এই চাকরি করি না। আমার বাবা আমাকে পড়িয়ে লিখিয়ে এই স্তরে পৌঁছিয়েছেন। আমি এই চাকরি এভাবে ছেড়ে দিতে পারি না। এটা আমার স্বপ্ন ছিল। আমি তাকে এভাবে ভেঙে ফেলতে দেব না। প্রিয়াঙ্কা স্পষ্টভাবে অস্বীকার করে দেয়। আর দোস্ত, প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত সঠিকও ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। অর্জুনকে তার বন্ধুবান্ধব এবং আত্মীয়রাও অনেক বোঝানোর চেষ্টা করে যে, দেখো, তোমার স্ত্রী একজন সরকারি শিক্ষক, তিনি এই পদ এভাবে অর্জন করেননি। মানুষ প্রচুর পরিশ্রম করে তবেই সরকারি চাকরি পায়, এবং স্থায়ীভাবে পাবে কিনা তারও কোনো নিশ্চয়তা থাকে না। তোমার এই কথা ভুল যে তুমি প্রিয়াঙ্কাকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করছো। সামান্য সময় ম্যানেজ করতে পারো, এতে চাকরি ছেড়ে দেওয়ার মতো কোনো বিষয় নেই। এই সামান্য কথার জন্য এত বড় এবং কঠিন সিদ্ধান্ত নিও না। কিন্তু অর্জুনের মাথায় যেন ভূত চেপেছিল। সে কারো কথাই মানত না এবং অবশেষে প্রিয়াঙ্কাকেই বাধ্য হয়ে তার সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে হয়। এখন সে ঘরেই থেকে তার শাশুড়ি, শ্বশুর এবং স্বামীর সেবায় নিযুক্ত হয়ে যায়। তার গৃহস্থালী সামলাতে লেগে যায়।
দোস্ত, অর্জুনের যে যোগদান হয়েছিল পিসিএস অফিসার হিসাবে সেটা 2014 সালে হয়েছিল এবং তার প্রথম পোস্টিংও রামপুরেই হয়। এখন দুজনে তাদের জীবন আনন্দে কাটাচ্ছিল। অর্জুন সন্ধ্যায় তার দায়িত্ব থেকে ফিরে আসত এবং তার স্ত্রী প্রিয়াঙ্কার সাথে ভালোবাসায় সময় কাটাত। প্রায় 4 বছর তাদের বিয়েকে অতিক্রান্ত হয়ে যায়। ঈশ্বরের কৃপায় এখন তাদের একটা মেয়েও জন্মগ্রহণ করে। পরিবারের আনন্দ 4 গুণ বৃদ্ধি পায়। কিছু সময় পর অর্জুন লখনৌতে একটা বাংলো ক্রয় করে এবং লখনৌতেই তার পরিবারকে স্থানান্তরিত করে দেয়। প্রিয়াঙ্কা তার মেয়ে এবং শাশুড়ি শ্বশুরের সাথে লখনৌতেই বসবাস শুরু করে। অর্জুন এখন সপ্তাহে বা পক্ষকালে তার বাড়িতে আসত এবং তার স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটাত। কখনো সে প্রিয়াঙ্কাকে কেনাকাটায় নিয়ে যেত, তো কখনো তার মেয়েকে ঘুরতে নিয়ে যেত। কিন্তু একবার অর্জুন প্রিয়াঙ্কার সাথে একটা শপিং মলে যায়। এই শপিং মলে একটা অত্যন্ত সুন্দরী মেয়ে কাজ করত। অর্জুন সেই মেয়েকে দেখে তার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে এবং তাকে পছন্দ করতে শুরু করে। সেই মেয়ের নাম রিয়া ছিল, যে এই শপিং মলে একজন ম্যানেজার হিসাবে তার চাকরি করত। রিয়াও যখন অর্জুনকে দেখে তখন তার টাকা এবং ক্ষমতা দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং কথাবার্তা শুরু হয়ে যায় এবং তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। এখন অর্জুনকে যখনই সুযোগ মিলত তখনই সে রিয়ার সাথে দেখা করতে চলে যেত। কিন্তু প্রিয়ঙ্কাকে এসবের কোনো সংবাদ ছিল না যে তার স্বামী এখন অন্য কারোর প্রতি প্রেমে পড়তে শুরু করেছে। কিন্তু দোস্ত, বলে না যে প্রেমকে যতই গোপন করো না কেন, এটা লুকায় না। এক না একদিন সত্য সবার সামনে প্রকাশ পায় এবং প্রিয়াঙ্কাকেও জানা হয়ে যায় যে তার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক চলছে। এসব জেনে প্রিয়াঙ্কা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে এবং ভাবে যে আমার স্বামী আখের এমন কিভাবে করতে পারে। সে অন্য কারোর প্রতি প্রেম করার কথা ভাবতেই বা কিভাবে পারে। প্রিয়াঙ্কা নিজেকেই দোষারোপ করতে শুরু করে, বলে যে আমি আমার স্বামীর কথায় আমার চাকরিও ছেড়ে দিয়েছিলাম। এখন সে আমার জীবন ধ্বংস করে অন্য কারো সাথে আনন্দ করছে। এই সব বিষয়ের কারণে অর্জুন এবং প্রিয়াঙ্কার মধ্যে দিন দিন ঝগড়া চলতেই থাকত এবং একদিন অর্জুন প্রিয়াঙ্কার উপর হাত তুলে ফেলে। তাকে ক্রোধে প্রচুর মারধর করে, যার ফলে প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়। তার বাড়িতে পৌঁছে তার মা বাবাকে অর্জুনের কুকীর্তিগুলো সম্পর্কে সমস্ত কথা বলে দেয়। এসব কথা শুনে প্রিয়াঙ্কার মা বাবাও অত্যন্ত বিস্মিত এবং বিপর্যস্ত হয়ে পড়েন। ভাবেন যে ছেলেটা একজন পিসিএস অফিসার, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলেও কোনো লাভ হবে না, অধিক কিছু ব্যবস্থা হবে না, কোনো শুনানি হবে না, তার কাছে প্রচুর ক্ষমতা আছে। তারা বাধ্য হয়ে যান এবং প্রিয়াঙ্কা তার মা বাবার সাথেই বাড়িতে থাকতে শুরু করে। এভাবে 4 বছর আর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু অর্জুন প্রিয়াঙ্কাকে নিতে আসে না, তার কোনো খোঁজ খবর নেয় না। এখন প্রিয়াঙ্কা আদালতের সাহায্য নেয় এবং তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় মামলা দায়ের করে দেয়। সে অপেক্ষায় ছিল যে কোনো না কোনো অজুহাতে তো অর্জুন তার সাথে দেখা করতে আসবে, তাকে বুঝবে এবং নিজের সাথে আবার বাড়িতে নিয়ে যাবে। কিন্তু মামলা করার পরেও কিছু অর্জন হয় না। উচ্চপদস্থ অফিসার হওয়ার কারণে তাদের মামলা কেউ গ্রহণ করতে চাইত না এবং প্রিয়াঙ্কা এখন পরাজয় স্বীকার করে নেয় এবং হতাশ হয়ে তার বাড়িতে ফিরে যায়। তার মেয়ের লালন পালনের জন্য সে তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা স্কুলে আলাপ করে পড়াতে এবং তাকে একজন শিক্ষক হিসেবে চাকরিপ্রাপ্ত হয়। 0 বেতন থেকে সে তার মেয়ে এবং নিজের জীবিকা নির্বাহ করত। মা বাবাও তাকে কিছু কিছু সাহায্য করতেন। বাবা আগেই তার চাকরি থেকে অবসর নিয়েছিলেন, তাই তিনি তার খরচ পেনশন থেকে বের করে নিতেন। প্রিয়াঙ্কা সেই স্কুলে পড়াতে যেতে শুরু করে এবং ভাবতে থাকত যে যদি আমি আমার চাকরি না ছেড়ে থাকতাম তাহলে আজ আমাকে এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। যদি আমার চাকরি আমার কাছে থাকত তাহলে আমি আমার জীবন বড় স্বাচ্ছন্দ্যে আমার মেয়ের সাথেই কাটিয়ে নিতাম, কিন্তু এখন আমাকে নানা প্রকারের সমস্যা ও অপমানের সম্মুখীন হতে হচ্ছে। দোস্ত, প্রিয়াঙ্কা তার সাহস হারায়নি এবং কঠোর পরিশ্রম থেকে তার চাকরি করত। তার মেয়ের লালন পালন করতে শুরু করে। সময় এভাবেই কেটে যেতে থাকে। দোস্ত, জানুয়ারি মাস ছিল 2024 সালে। অর্জুনের বন্ধুর বিয়ে ছিল এবং অর্জুন তার বন্ধুর বিয়েতে যোগ দিতে তার সরকারি গাড়ি নিয়ে পৌঁছায়। বিয়েতে অংশগ্রহণ করার পর খাবার ইত্যাদি খায় এবং ফিরে তার বাড়িতে যাওয়ার জন্য বেরোতে শুরু করে। কিন্তু তার বন্ধু বলে যে যার অর্জুন, শীতের দিন, রাস্তায় কুয়াশা ছড়িয়ে আছে, এত রাতে ফিরে যাওয়া উচিত নয়, তাই ভোরবেলায় বাড়িতে চলে যাও। দোস্ত, অর্জুনও ভাবে যে এটা ঠিকই বলছে। অর্জুনকেও বিয়ের অনুষ্ঠানে প্রচুর সম্মান দেওয়া হচ্ছিল, কারণ সে একজন সরকারি অফিসার ছিল। তাড়াতাড়ি তার শোয়ার জন্য বিছানা প্রস্তুত করা হয়, কিন্তু অর্জুন বলে যে আমি এখন এখানে থেকেই গেছি, তাই আজ রাতে শুভ নতুন কুর্সিতে বসে আমার বন্ধুর বিয়েকে দেখব।
সামনে মণ্ডপ সাজানো ছিল। পণ্ডিতজি মন্ত্র পড়ছিলেন এবং অর্জুনের বন্ধু এখন ফেরা নিচ্ছিল। তাই পণ্ডিতজি বলেন যে তোমরা দুজনে স্বামী স্ত্রীকে 7 জন্ম পর্যন্ত একে অপরের সাথে থাকতে হবে এবং সব সুখ দুঃখে একে অপরের সাথ নিবাতে হবে, তবেই সিঁদুর হয় এবং বর তার বধূর মাঙে সিঁদুর ভরে দেয়। বিয়ের অনুষ্ঠান তার রীতিনীতি অনুসারে চলছিল এবং অর্জুন কুর্সিতে বসে এই সম্পূর্ণ অনুষ্ঠান তার চোখের সামনে দেখছিল এবং এখন সে তার নিজের বিয়েকেও স্মরণ করতে শুরু করে। অর্জুনকে এখন তার স্ত্রী প্রিয়াঙ্কার অত্যন্ত স্মৃতি আসতে শুরু করে। অর্জুনের চোখ আর্দ্র হয়ে গিয়েছিল, কিন্তু অশ্রু বেরোচ্ছিল না। সে অন্তরে অন্তরে প্রচুর কাঁদছিল। প্রিয়াঙ্কার স্মৃতিতে সে ভাবতে শুরু করে যে আমার স্ত্রী এখন কি অবস্থায় থাকবে, আমার ছোট সন্তান কেমন থাকবে, তারা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে। আমি আমার জীবনে অত্যন্ত বড় ভুল করে ফেলেছি। তার বন্ধুর বিয়েকে দেখে তাকে তার অতীত মুহূর্তের স্মৃতি আসতে শুরু করে এবং তারপর সে নিজেকে কান্না থামাতে পারে না। সবার সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তাই কয়েকজন তার কাছে জিজ্ঞাসা করার সাহস করে যে স্যার, তোমাকে কি হয়েছে, তুমি এভাবে কেন কাঁদছ? তাই কয়েকজন বুঝে যায়, তারা জানত যে এর স্ত্রী এর সাথে থাকে না এবং সে মুখে বলতেই দ্বিধা করে যে সম্ভবত একে তার স্ত্রীর স্মৃতি এসেছে, তাই এই আজ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই কথাটা তো সত্যিই ছিল যে অর্জুনের স্ত্রী তার সাথে থাকত না এবং তাকে স্মরণ করে আজ তার করা ভুলের ওপর তাকে কান্না এসে গিয়েছিল। সম্পূর্ণ রাত এভাবেই কেটে যায়। ভোর হতেই অর্জুন তার ড্রাইভারকে বলে যে আজ আমি দায়িত্বে যাব না, তুমি গাড়িটা আমার শ্বশুরবাড়ি নিয়ে চলো, চলো, আমাকে আমার স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে হবে। এখন ড্রাইভার গাড়িটা প্রিয়াঙ্কার গ্রামের দিকে নিয়ে যেতে শুরু করে। যেমনি গাড়িটা প্রিয়াঙ্কার গ্রামের কাছে আসে, তেমনি অর্জুনকে প্রিয়াঙ্কা রাস্তায় তার মেয়ের সাথে পায়ে হেঁটে যেতে দেখা যায়, কারণ প্রিয়াঙ্কা প্রতিদিনই স্কুলে পড়াতে পায়ে হেঁটে যেত এবং তার মেয়ের ভর্তিও এই স্কুলেই করিয়ে রেখেছিল। স্কুল বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই ছিল, তাই এভাবে আসা যাওয়া করত। অর্জুন প্রিয়াঙ্কাকে দেখে নেয়, তাই গাড়িটা পাশে থামায় এবং নেমে প্রিয়াঙ্কার কাছে যায়। তার মেয়েকে দেখে তার চোখে জল এসে যায়। মেয়েটাও তার বাবাকে চিনে ফেলে, কারণ সে তার বাবাকে আগেও তার মায়ের ফোনে ছবি দেখেছিল। সে প্রায় 8 বছরের হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি চিনে ফেলে। কিন্তু যেমনি অর্জুন তার মেয়ের হাত স্পর্শ করার চেষ্টা করে, তেমনি তার মেয়ে তার মায়ের পিছনে লুকিয়ে যায়, কারণ সে জানত যে তার বাবা ভালো মানুষ নয়। আমার মাকে একা ছেড়ে দিয়েছিল এবং আমাকেও বাবার ভালোবাসা দিতে পারেনি, এসব কথা তার মা তাকে বুঝিয়ে দিয়েছিল। তাই এখন প্রিয়াঙ্কা বলে যে তোমার কান্নার নাটক আমাদের সামনে রচনা, এখানে কেন এসেছ? তাই অর্জুন বলে যে আমাকে ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা, আমি তোমার বিনা থাকতে পারি না। তাই প্রিয়াঙ্কা ক্রোধে বলে যে তোমাকে আমার কি প্রয়োজন পড়েছে যে এখানে চলে এসেছ? তোমার কাছে তো সব কিছু আছে, ধন সম্পদ, বাংলো গাড়ি এবং একটা প্রেম করা প্রেমিকাও। আমার কি প্রয়োজন? 6 বছর পর তোমাকে আজ এই কথা জানা হয়েছে যে তুমি আমার ছাড়া থাকতে পারো না, যে তুমি আমাকে নিতে চলে এসেছ। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কাকে কোনো উত্তর দিতে পারে না। তারপর কিছুক্ষণ পর বলে যে তুমি আমাকে যতই খারাপ বলো, কিন্তু আমি আজ তোমাকে এখান থেকে আমার সাথে নিয়েই যাব। তাই প্রিয়াঙ্কা বলে যে তুমি তোমার লাখ চেষ্টা করার পরেও আমাকে এখান থেকে নিতে পারবে না। আমি 4 বছর তোমার প্রতিদিন অপেক্ষা করেছিলাম, তোমাকে এক মুহূর্ত আমার স্মৃতি আসেনি। আমি জীবনকে আমার মেয়ের সাথে থেকে জীবন যাপন করতে শিখে নিয়েছি। আমাদের তোমার মিথ্যা সহানুভূতির কোনো প্রয়োজন নেই। আমি নিজে এই সমাজে থেকে আমার মেয়েকে লালন করছি। তোমাকে এখন আমাদের জীবনে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এখন তুমি এখান থেকে যেতে পারো। দোস্ত, এরপর অর্জুন ফিরে যায়। অর্জুন বাড়িতে এসে অত্যন্ত দুঃখ পায় এবং নিজেকে দোষারোপ করে। তার করা কাজের ওপর অনুতাপ করে। তার প্রেমিকাও তাকে ছেলে তার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সে সম্পূর্ণ একা থেকে যায়। দোস্ত, প্রিয়াঙ্কা তার স্বামীকে গ্রহণ করেনি এবং নিজেই তার জীবনে সংগ্রাম করেছে। তার মেয়ে এবং নিজের জীবনকে সাজিয়েছে। প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত ঠিক ছিল নাকি ভুল? তার স্বামীকে ক্ষমা করে তার সাথে ফিরে যাওয়া উচিত ছিল নাকি না? যেটা সে শেষে অর্জুনের সাথে করেছে, সেই সিদ্ধান্ত ঠিক ছিল নাকি ভুল? আমাদের কমেন্ট করে অবশ্যই বলো। তাই এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলো। আর যদি গল্পটা তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গল্প শুনিয়ে। আমার উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়, শুধু তোমাদের সতর্ক করা, সাবধান করা।